আজ আমরা যে গল্পটা বলবো সেটা শুনলে হয়তো আপনাদের মনে হবে এ তো রূপকথা, কিন্তু বিশ্বাস করুন রূপকথার চেয়েও বেশি বাস্তবিক গল্প। গল্পটা শুরু হয়েছিল এক ভয়ঙ্কর দুর্ঘটনা দিয়ে। মাঝ রাস্তা হঠাৎ করে একটা গাড়ি উল্টে যায়। গাড়ির নিচে চাপা পড়ে একজন মানুষ, তার স্ত্রী আর ছোট্ট ফুটফুটে মেয়ে। স্বামী কোনো মতে বেঁচে গেলেও তার স্ত্রী অচৈতন্য, আর মেয়েটা দুর্বল কণ্ঠে বাবাকে ডাকছে, বাবা বাঁচাও। লোকটি পাগলের মতো চেষ্টা করছিল গাড়িটা তোলার জন্য, কিন্তু একজন সাধারণ মানুষের শক্তি কতটা আর হবে। বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল তার। সে চিৎকার করে পথচারীদের সাহায্য চাইল, দয়া করে বাঁচান আমার পরিবারকে, একটু সাহায্য করুন। কিন্তু কি আশ্চর্য, কেউ এগিয়ে এলো না। কেউ ভয়ে চোখ ফিরিয়ে নিল, কেউ বা শুধু দেখে গেল উদাসীন চোখে। তাদের মুখে ছিল অদ্ভুত সব অভিব্যক্তি, কেউ আতঙ্কিত, কেউ নির্বিকার, কেউ হয়তো নিজের বেঁচে থাকার স্বস্তি অনুভব করছিল। কিন্তু সবার মুখের একটাই মিল ছিল, কেউ সাহায্যের হাত বাড়ায়নি, এক পাও এগিয়ে আসেনি কেউ। এই অসহনীয় দৃশ্য দেখতে দেখতে লোকটির মাথা ঘুরতে লাগল। যন্ত্রণায় মাটিতে লুটিয়ে পড়ল সে। আর ঠিক তখনই বিকট শব্দে গাড়িটা বিস্ফোরিত হলো। চোখের সামনে নিজের আদরের মেয়েকে আগুনের লেলিহান শিখায় বিলীন হতে দেখল সে। কিছু করার ছিল না তার, শুধু অসহায়ভাবে মাটিতে শুয়ে বুক ফাটা চিৎকার করে কাঁদতে পারছিল সে। সেই ভয়াবহ দিনটা তার জীবনকে চিরতরে বদলে দিল। এরপর থেকে সে নিজেকে সুপারম্যান বলতে শুরু করল। আসল সুপারম্যানরা হয়তো ক্রিপ্টন থেকে আসে, কিন্তু আমাদের এই সুপারম্যান এসেছে মানবতা হারানোর এক গভীর যন্ত্রণা থেকে। সে এখন প্রায়শই রঙিন ফুলের শার্ট পরে ঘুরে বেড়াত, আর বিনামূল্যে মানুষের হারানো কুকুর খুঁজে দিতে সাহায্য করত। সে বয়স্ক দাদিমাদের আবর্জনা সরাতে সাহায্য করত, আর প্রতিবন্ধী ভাই বোনেদের সিঁড়ি দিয়ে উপরে উঠতে হাত বাড়িয়ে দিত। একদিন সে প্রায় একটা গাড়ির নিচে চাপা পড়া এক মহিলাকে বাঁচিয়েছিল। মহিলাটি সুস্থ হয়েই তার কাছে সাহায্য চাইল। কারণ কি জানেন? তার ব্যাগ চুরি হয়ে গিয়েছিল। আমাদের সুপারম্যান চোরকে অনেক দূর পর্যন্ত তাড়া করল। যদিও সে নিজেকে সুপারম্যান বলতো, উড়তে পারত না, তবুও তার শারীরিক ক্ষমতা ছিল অবাক করার মতো ভালো। সে চোরকে ধরে ফেলল, আর তারপর শুরু হলো হাতাহাতি। শেষমেশ চোরটা যদিও পালিয়ে গেল, কিন্তু ভাগ্যক্রমে মহিলাটির ব্যাট ঘটনাস্থলেই পড়েছিল। মহিলাটি তাকে ধন্যবাদ জানাতে এলো, কিন্তু সুপারম্যানের কথাগুলো শুনে মহিলাটি বেশ অবাক হলো। সুপারম্যান তার ধন্যবাদ গ্রহণ করল বটে, কিন্তু সে জানত না যে এই মহিলাটি তাকে আগে থেকেই চিনত, আর তার পেছনে অন্য কোনো পরিকল্পনা ছিল। মহিলাটির নাম ছিল সু জং। সে ছিল একটা টেলিভিশন স্টেশনের একজন অভিজ্ঞ সাংবাদিক। কিন্তু এত বছর ধরে এই একই কাজ করতে করতে সু জং বেশ বিরক্ত হয়ে পড়েছিল। তার কাজ ছিল এমন সব মানুষের ওপর তথ্যচিত্র তৈরি করা যারা সমাজ সেবার মতো ভালো কাজ করত। কিন্তু এই অনুষ্ঠানগুলো এতটাই ভুয়া ছিল যে অনুষ্ঠানের প্রভাব বাড়ানোর জন্য কর্মীরা নিজেরাই পাথরের আঘাতে পাখির বাসা ভেঙে দিত, আর ঠিক সময় নায়ক এসে আহত পাখিটির চিকিৎসা করত। এই ধরনের মিথ্যা আবেগের কারবার সু জংয়ের একদম ভালো লাগত না। তাই সে তার বসের কাছে পদত্যাগের প্রস্তাব দিল। বস তাকে যেতে দিতে রাজি ছিল না। সে বলল যে সম্প্রতি তারা নাকি একটা নতুন চরিত্র খুঁজে পেয়েছে। এই নতুন চরিত্রটি একজন বোকা মানুষ, তাকে নিয়ে অনুষ্ঠান মানালে নাকি রেটিংয়ের বন্যা বইয়ে দেবে। কিন্তু সু জং তাতেও রাজি হলো না। সে তো ইতিমধ্যে অন্য একটা কোম্পানির সাথে কথা বলে রেখেছিল। সেই কোম্পানি নাকি তাকে বাস্তব আফ্রিকার সিংহ নিয়ে বন্যপ্রাণী তথ্যচিত্র বানানোর সুযোগ দেবে। সু জং তার সিদ্ধান্তে অটল ছিল। বসের সঙ্গে তুমুল ঝগড়ার পর সে তার প্রাপ্য বেতনের বদলে কোম্পানির ক্যামেরাটা নিয়ে বেরিয়ে এলো। কিন্তু ভাগ্যের কি পরিহাস, নতুন কোম্পানির সাথে যোগাযোগ করতেই তার স্বপ্ন চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। আফ্রিকার সেই তথ্যচিত্র পরিচালককে নাকি সিংহ কামড়েছে, আর তাই শুটিংও বন্ধ হয়ে গেছে। আশাভঙ্গ হয়ে সু জং স্টেশনে বসেছিল চিন্তিত মুখে। এক নিমিষের মধ্যেই ঘটল আরেক কাণ্ড। তার কাঁধ থেকে কেউ যেন ক্যামেরাটা টেনে নিয়ে গেল। চোরকে তাড়া করতে গিয়েই তার দেখা হলো সেই মানুষটার সাথে যে নিজেকে সুপারম্যান বলতো। সু জং জানত যে এই সুপারম্যান আসলে একজন মানসিক রোগী, একজন সহজ সরল বোকা মানুষ। তাই সে নির্বিচারে সুপারম্যানের পিছু নিল আর তার সাক্ষাৎকার নিতে শুরু করলো। সুপারম্যান তাকে বলল সে ক্রিপ্টন গ্রহ থেকে এসেছে আর পৃথিবীর মানুষের ভালো বন্ধু। সু জং যেন তাকে উপহাস করার ছলে জিজ্ঞাসা করল, যদি তুমি সুপারম্যানই হও তাহলে তোমার কোনো সুপার পাওয়ার নেই কেন? তুমি উঠতে পারো না কেন? সুপারম্যান গম্ভীর মুখে জবাব দিল, এটা মহাজাগতিক শয়তানের কাজ। সে আমার মস্তিষ্কে একটা ক্রিপ্টোনাইট পাথর ঢুকিয়ে দিয়েছে। এই পাথর আমার সব সুপার পাওয়ার আটকে রাখে, আর মাঝে মাঝে আমার মাথায় তীব্র ব্যথা হয়।
তবে এই ব্যথার জন্য তার কাছে একটা উপায় ছিল। সে সবসময় চুইংগাম নিয়ে ঘুরত, আর এই চুইংগাম নাকি তার ব্যথা কমাতে সাহায্য করত। দেখে মনে হচ্ছিল সে এমন একজন শ্রোতাকে খুঁজে পেয়েছে যে ধৈর্য ধরে তার সব অদ্ভুত কথা শুনবে। সুপারম্যান সুজংকে তার সঙ্গী আর বন্ধু হিসেবে মেনে নিল। এরপর থেকে সুজং প্রতিদিন সুপারম্যানের সঙ্গে শুটিং করত। সে সুপারম্যানকে রাস্তায় হেডস্ট্যান্ড করতে দেখল। অবাক হয়ে জিজ্ঞাসা করল, তুমি এমন কেন করছো? সুপারম্যান হাসি মুখে জবাব দিল, আমি পৃথিবীকে সূর্য থেকে দূরে ঠেলে দিচ্ছি, যাতে পৃথিবী উষ্ণায়ন থেকে রক্ষা পায়। সে আবর্জনা ফেলার নিষিদ্ধ জায়গায় লুকিয়ে থাকত, আর যারা সেখানে আবর্জনা ফেলত তাদের ভয় দেখাতো। কখনো কখনো সে যুদ্ধে যেত, বেলুনকে পৃথিবীর আক্রমণকারী দৈত্য ভেবে তাদের সাথে লড়াই করত। কিন্তু শুধু এই বিষয়গুলো দিয়ে তো আর একটা অনুষ্ঠানের আকর্ষণ বাড়ানো যায় না। হয়তো পেশাগত অভ্যাস থেকেই সুজং অনুষ্ঠানে জালিয়াতি শুরু করলো। সে লোকজনকে চোর সেজে সুপারম্যানকে তাড়া করাতো, আর সেই দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করত। সে তার সহকর্মীদের মুখে টমেটো সস লাগিয়ে সুপারম্যানের সামনে গাড়ির ধাক্কায় আহত হওয়ার ভান করতে বলতো। এটা ছিল একটা ধোঁকাবাজি, কিন্তু সুপারম্যান সেটা বুঝতেই পারত না। সে এতেই আনন্দ পেত। সে শুধু মনে করত আহত মানুষগুলো সত্যি জীবন ঝুঁকিতে ছিল, আর তাদের দ্রুত হাসপাতালে পাঠানো দরকার। সুজংয়ের পরিকল্পনা মতোই সে যে সুপারম্যানকে নিয়ে তথ্যচিত্র বানিয়েছিল সেটা রাতারাতি জনপ্রিয় হয়ে উঠল। দর্শকরা এই সুপারম্যানকে খুব পছন্দ করত। তবে তারা সুপারম্যানকে পূজা করত বলে নয়, বরং তারা নাটক দেখতে ভালোবাসত। তারা একটা বোকা মানুষকে বোকার মতো কাজ করতে দেখতে পছন্দ করত বলেই এই অনুষ্ঠান দেখত। তবে জ্ঞানী প্রাপ্তবয়স্কদের থেকে ভিন্ন নিষ্পাপ শিশুরা কিন্তু সুপারম্যানের অস্তিত্বে বিশ্বাস করত। শিশুরা সুপারম্যানের নিঃস্বার্থ আত্মত্যাগ, তার উষ্ণতা আর দয়ায় মুগ্ধ ছিল। তাই এই শিশুরা বড় হয়ে সুপারম্যান হওয়ার স্বপ্ন দেখত, আর এই মানুষটিকে খুব ভালোবাসত। শুটিং শেষ হওয়ার পর সুজংয়ের কাছে সেই সুপারম্যানের আর কোনো উপযোগিতা ছিল না। বিজয় উৎসবের রাতে সুজং অনেক মদ পান করেছিল, তাই পরের দিন সুপারম্যানের ফোন সে ধরেনি। কিন্তু যখন সে ঘুম থেকে উঠল, দেখল সুপারম্যান তার সামনেই উপস্থিত। সুপারম্যান সরল মনে জিজ্ঞাসা করল, আমরা তো প্রতিদিন একসঙ্গে খারাপ লোকদের ধ্বংস করার শপথ নিয়েছিলাম, তাহলে তুমি আজ এলে না কেন? সুপারম্যান তাকে আরও বোঝালো যে বাড়িতে ঘুমানোর সময় অবশ্যই নিরাপত্তা লক লাগাতে হবে। খুব অনিচ্ছাকৃত হলেও সুজং সুপারম্যানের সঙ্গে বাইরে এলো। সুপারম্যান তাকে বলল যে ম্যানহোলের নিচে নাকি দানব আছে। সে নাকি গতরাতে দানবদের সাথে লড়াই করেছিল। যখন সুপারম্যান অবাক হয়ে দেখল দানবগুলো অদৃশ্য হয়ে গেছে, তখন একটি ছোট্ট মেয়ে এগিয়ে এলো। মেয়েটি পাশেই থাকতো, আর সেও সুপারম্যানের ভালো বন্ধু ছিল। সুজং তখনও মদের ঘোর কাটেনি, বমি করতে চাইছিল, কিন্তু মেয়েটির প্রশ্ন তাকে একই সঙ্গে হাসাচ্ছিল আর কাঁদাচ্ছিল। সে এমন একটা সরল পৃথিবীতে ঢুকে পড়েছিল যেখানে মিথ্যা আর সত্যের মধ্যে কোনো সীমারেখা ছিল না। মেয়েটির মা উপরেই ছিল। সে মেয়েটিকে সুপারম্যানের সাথে খেলতে দিত না, কারণ বড়দের চোখে নিজেকে সুপারম্যান দাবি করা এই লোকটি ছিল একজন পাগল। কেউ তাদের সন্তানদের এই পাগলের সংস্পর্শে আসতে দিতে রাজি ছিল না। ছোট মেয়েটি চলে যাওয়ার পর সুপারম্যানের আবার মাথা ব্যথা শুরু হলো, কিন্তু এবার তার চুইংগাম শেষ হয়ে গিয়েছিল। সুজং তাকে হাসপাতালে নিয়ে গেল, আর অবাক হয়ে দেখল যে সুপারম্যানের খুলির ভেতর সত্যিই একটা পাথরের মতো কিছু ছিল। ডাক্তার নিশ্চিত হতে পারলেন না যে পাথরটি কি ছিল। এটা জানার জন্য একটা স্পষ্ট সিটি স্ক্যান করা দরকার ছিল, কিন্তু সুপারম্যান ডাক্তারদের খুব ভয় পেত। সুজংয়ের আয়োজনেই ডাক্তার আর নার্সরা নীল কম্বল পরে এলিয়েনের ছদ্মবেশ ধারণ করার পরেই সুপারম্যান চিকিৎসা গ্রহণ করল। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সুজং এই বোকা সুপারম্যান সম্পর্কে কৌতূহলী হলো। একজন সাধারণ মানুষ না হয়েও কেন সে এত দৃঢ়ভাবে অন্যদের সাহায্য করতে চায়, সেই প্রশ্নের উত্তর জানতে চাইল। তাই সে সরাসরি এই প্রশ্নটি জিজ্ঞেস করল, যদি তুমি আমাকে সাহায্য না করো, তাহলে আমি তোমাকে সাহায্য করার ইচ্ছাই ভুলে যাব। সুপারম্যানের এই কথাগুলো সুজংয়ের মনে গেঁথে গেল। সে সুপারম্যানের সঙ্গে একটি পরিত্যক্ত ভবনে গেল। এটাই ছিল সুপারম্যানের বাড়ি। বাড়িটা ছিল খুব জর্জরিত। সুপারম্যান অনবরত নিজের সাথে কথা বলছিল। তাকে পাগল মনে হচ্ছিল, কিন্তু সুজং ধীরে ধীরে তার প্রতি সহানুভূতি অনুভব করতে শুরু করল। তার জর্জরিত চেহারার নিচে লুকিয়েছিল একটা উষ্ণ নিষ্পাপ হৃদয়। এই বিশুদ্ধ দয়া তাকে অন্যদের থেকে এত আলাদা করে তুলেছিল। তার চোখে এমন কিছু ছিল যা অন্য কোনো সাধারণ মানুষের চোখে দেখা যায় না। এরপর সুজং সুপারম্যানের জীবনকে গুরুত্ব সহকারে রেকর্ড করার সিদ্ধান্ত নিল। আর রেটিংয়ের জন্য নয়, আর অর্থ উপার্জনের জন্য নয়। একদিন সুপারম্যান আর সেই ছোট্ট মেয়েটি ব্যাডমিন্টন খেলছিল। তাদের কাছে শুধু র্যাকেট ছিল, ব্যাডমিন্টন তাদের কল্পনার। খেলার মাঝখানে মেয়েটি সুজংকে মাটিতে পড়ে যাওয়া কাল্পনিক বলটা তুলতে সাহায্য করতে বলল। সুজং কিছুটা অন্যমনস্ক ছিল। এই মুহূর্তে সে সুপারম্যানের সঙ্গে থাকার অনুভূতি উপভোগ করছিল।
কিন্তু যখন সে অন্যমনস্ক ছিল তখনই সুপারম্যান ইতিমধ্যেই ছাদের কিনারায় দাঁড়িয়েছিল। সুপারম্যান তার বাহু প্রসারিত করে যেন উড়তে চাইছিল, কিন্তু সুজং জানত যে সে সুপারম্যান নয়, সে উড়তে পারবে না। তাই সে ক্রমাগত তাকে দ্রুত নিচে নামতে বোঝানোর চেষ্টা করছিল। হঠাৎ সুপারম্যান সুজংয়ের দিকে তাকিয়ে বলল, তোমার মস্তিষ্কে ক্রিপ্টোনাইট পাথর আছে, পাথরটি বের করলেই তুমি উঠতে পারবে। সুপারম্যান খুব খুশি হয়েছিল, কারণ সুজং বিশ্বাস করত যে সে উড়তে পারে। তাই সে সুজংয়ের সাথে একটা চুক্তি করল, যখন আমি উড়তে পারবো তখন আমি অবশ্যই তোমাকে সাথে নিয়ে উড়ব। প্রতিশ্রুত সময় এসে গিয়েছিল। একদিন সুজং এবং সুপারম্যান একটি উৎসব অনুষ্ঠানে যোগ দিল। সুপারম্যানকে খুব খুশি দেখাচ্ছিল, কারণ সে অনেক সতীর্থকে খুঁজে পেয়েছিল। যখন জনতা জড়ো হয়েছিল তখন সুপারম্যান মঞ্চে উঠে উড়ার ভঙ্গি করল। সুপারম্যান সামনের দিকে ছুটে গেল আর দর্শকদের হাতে নেমে এলো। মঞ্চে সুজং এই সুন্দর মুহূর্তটি যত্ন সহকারে রেকর্ড করছিল, কিন্তু সে অসাবধানতাবশত মঞ্চ থেকে পড়ে গেল। সুজং ও দর্শকদের হাতেই পড়ল। অসংখ্য হাত তাকে সামনের দিকে ঠেলে দিচ্ছিল। এভাবেই সুজং আর সুপারম্যান একটি বিশেষ ফ্লাইট সম্পন্ন করল। জীবনের ক্যানভাসে সুন্দর ছবিগুলো হয়তো ক্ষণস্থায়ী হয়, কিন্তু কঠিন বাস্তব আমাদের আবার মাটিতে নামিয়ে আনে। আমাদের গল্পের সুপারম্যানের জীবনেও সেই কঠিন বাস্তব ফিরে এলো। অল্প কিছুক্ষণের মধ্যেই সে আবার অসুস্থ হয়ে পড়ল। এবার সে একটা বিশাল খননকারী মেশিনের সাথে লড়াই শুরু করলো, কারণ সে এটাকে দানব মনে করছিল। সে মেশিনটাকে ধ্বংস করতে চাইল, পুলিশকে ডাকলো, আর পুলিশ তাকে জল কামান দিয়ে তাড়িয়ে দিল। সেই ভয়াবহ দাঙ্গার পর আমাদের সুপারম্যান হঠাৎ করে উধাও হয়ে গেল। সুপারম্যানকে খুঁজে না পেয়ে সুজং তার পুরনো বাড়িতে এলো, আর এখানে এসে সে খুঁজে পেল মানসিক হাসপাতালের কিছু ওষুধের প্যাকেট। তখনই সুজং বুঝতে পারল সুপারম্যানকে কোথায় খুঁজে পাওয়া যাবে। সে সোজা মানসিক হাসপাতালে এলো। এখানে সুপারম্যানের মতো আরও অনেক রোগী ছিল। সুজং জানত যে সুপারম্যানকে এখানেই ফিরিয়ে আনা হয়েছে, তাই সে হাসপাতাল পরিচালককে জিজ্ঞাসা করল তারা সুপারম্যানের সাথে কি করবে। পরিচালক জানালেন তারা সুপারম্যানকে তার অবস্থাতেই রাখতে পারেন, অথবা ওষুধ দিয়ে তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারেন। কিন্তু সুপারম্যান যেন তার স্মৃতি ফিরে পেতে রাজি ছিল না, তাই সে সবসময় এখানকার ডাক্তারদের তার শত্রু মনে করত। সুজং হাসপাতালের পেছনের পাহাড়েই সুপারম্যানকে খুঁজে পেল। সে বন্ধুর মতো সুপারম্যানকে সালাম জানালো আর সুপারম্যানের দেওয়া খরগোশটা ধরল। সে বুঝতে পারল সুপারম্যান তাকে এখানে দেখে খুব খুশি হয়েছে, কিন্তু সারা রাস্তা সে কোনো কথা বলল না। সুজং মনে মনে একটা কঠিন সিদ্ধান্ত নিচ্ছিল। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সুপারম্যানকে একটা স্বাভাবিক মানুষে পরিণত আনবে। সে ভাবছিল সুপারম্যান স্বাভাবিক মানুষে পরিণত হলে একটা সুস্থ জীবনযাপন করতে পারবে, আর হয়তো বিল্ডিং থেকে লাফ দিয়ে উঠতে চাইবে না, খননকারী মেশিনের সাথে লড়াইয়ের মতো বিপজ্জনক কাজও করবে না। তাই সেই পেছনের পাহাড়েই সুজং সুপারম্যানকে কৌশলে একটা গাছের সাথে বেঁধে রাখল। তারপর তাকে বোঝানোর চেষ্টা করল, তোমার মস্তিষ্কে কোনো ক্রিপ্টোনাইট পাথর নেই, তুমি সুপারম্যান নও, তুমি উঠতে পারো না, তোমার কোনো সুপার পাওয়ারও নেই, তুমি আসলে একজন মানসিক ভ্রষ্ট রোগী মাত্র। সুপারম্যান এই কথাগুলো মানতে পারল না। সে বারবার বলছিল, আমরা কি একমত হইনি যে তুমি আমাকে বিশ্বাস করবে? যখন সুপারম্যান আবেগপ্রবণ হয়ে উঠেছিল, ঠিক তখনই মানসিক হাসপাতালের ডাক্তাররা এসে তাকে ঘিরে ফেলল আর জোর করে তাকে আবার হাসপাতালে ফিরিয়ে নিয়ে গেল। জোর করে চিকিৎসার সময় সুপারম্যানের স্মৃতিগুলো ধীরে ধীরে তার মস্তিষ্কে ফিরে এলো। মনে পড়ল তার ছোটবেলার কথা। ছোটবেলায় একটা দাঙ্গায় তার বাবাকে মেরে ফেলা হয়েছিল আর তার মাথায় গুলি লেগেছিল। সে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল, বড় হয়ে বিয়ে করেছিল আর একটা সুন্দর মেয়েও হয়েছিল তার। কিন্তু স্ত্রী আর মেয়েকে গাড়ি চালিয়ে বাড়ি নিয়ে যাওয়ার সময় সে একটা দুর্ঘটনায় শিকার হয়েছিল। তার মেয়ে তাকে সুপারম্যান বিশ্বাস করত যে সে 100 পর্যন্ত গুনলে সুপারম্যান তাকে বাঁচাতে আসবে, কিন্তু মেয়েটি 100 পর্যন্ত পুরো গুনলেও সুপারম্যান আসেনি। সেই দৃশ্যটা তার মনে জীবন্ত হয়ে উঠল আর তার চোখে জল এসে গেল। তার স্মৃতি ফিরে এসেছিল, কিন্তু তার স্মৃতির সবকিছুই ছিল কেবল বেদনা আর অসহায়ত্ব। সে মনে করতে পারছিল সে কোনো সুপারম্যান নয়, সে শুধু একজন সাধারণ মানুষ। সেই সময় পথচারীরা যেমন তাকে উদাসীনভাবে দেখেছিল, এই মুহূর্তে ডাক্তাররাও তাকে একইভাবে ঘিরে রেখেছিল। এই মুহূর্তের দৃশ্যটি তার সেই ভয়াবহ অতীতের দৃশ্যটির মতোই ছিল। সে স্মৃতি হারিয়েছিল কারণ সে তার অতীতকে বদলাতে পারেনি, আর সে অতীতের মুখোমুখি হওয়ার সাহসও তার ছিল না। সে এখন একজন স্বাভাবিক মানুষে পরিণত হয়েছিল। তার পাশে একজন রোগী মাটিতে পড়ে কাঁপছিল। সে অন্যদের মতো শুধু একবার ফিরে তাকালো, তারপর কিছুই হয়নি এমনভাবে খেতে শুরু করলো। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার পর সে তার পরিচিত পথে হাঁটছিল। হঠাৎ দেখল তার চেনা একটা রাস্তায় আগুন লেগেছে। এই জায়গাটাকেই সে একসময় দানবদের আস্তানা মনে করত।
গাড়ির নিচে চাপা পড়া কিছু লোক তার কাছে সাহায্য চাইল, কিন্তু সে এগিয়ে এলো না। সে উদাসীনভাবে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অন্যদের সাথে জ্বলন্ত বিল্ডিংটার দিকে তাকিয়ে রইল। হঠাৎ তার চোখ আটকে গেল বিল্ডিংয়ের উপরের দিকে। একটা ছোট্ট মেয়ে সেখানে আটকা পড়েছিল। সে ছিল সেই মেয়েটি যে তাকে সুপারম্যান মনে করত। তার মা তাকে বাঁচাতে অনুরোধ করছিল, কিন্তু সে অনেকক্ষণ দ্বিধা করে এক পাও নড়ল না। সে এখন বিপদও ভয় পেত, ভেতরে গেলে আর বেরোতেও পারবে না বলে ভয় পেত। কিন্তু যখন সে দেখল যে তার মা পাগলের মতো বিল্ডিংয়ের ভেতরে ছুটে গেল, তখন তার কিছু একটা মনে পড়ে গেল। ছুটে আসা সুজং যখন তাকে খুঁজে এলো, তখন দেখল সে ভিড়ের বাইরে নিজেকে জল দিয়ে ভেজাচ্ছিল। সুজং তাকে থামালো আর বলল যে দমকল কর্মীরা দ্রুতই চলে আসবেন। এই সময় সে একজন স্বাভাবিক মানুষ হলেও সে তখনও লোকজনকে বাঁচাতে বদ্ধপরিকর ছিল। সে বলল, অতীত বদলানো যায় না, কিন্তু আমি ভবিষ্যৎ বদলাতে পারি। সে সুজংকে জিজ্ঞেস করল, তুমি কি এখনো আমাকে চিনতে পারো? সুজং তাকে অবাক হয়ে দেখছিল। অনেকক্ষণ পর সে ধীরে ধীরে উত্তর দিল, তুমি আমার বন্ধু, তুমি সুপারম্যান। সে আর এক মুহূর্ত দেরি করল না। ধোঁয়া ওঠা বিল্ডিংয়ে ছুটে গেল আর অজ্ঞান মেয়েটির মাকে উদ্ধার করল। সে আবার উল্টানো গাড়ির কাছে ফিরে গেল। এবার সে গাড়িটি তোলার জন্য প্রস্তুত হচ্ছিল লোকজনকে বাঁচাতে। এইবার সে একা ছিল না, সে সুপারম্যান হয়ে ওঠেনি, তবে তার পেছনে একদল পথচারী ছিল যারা তাকে গাড়িটি তুলতে সাহায্য করছিল। বিল্ডিংয়ের উপরে ওঠার আগে সে সুজংকে তার ওয়ালেটটা দিল আর বলল, এর ভেতরে আমার শেষ মিশন আছে। তারপর সে এক মুহূর্তও দেরি না করে আবার জ্বলন্ত বিল্ডিংয়ের ভেতরে ছুটে গেল। চারপাশে ছিল শুধু আগুন আর ধোঁয়া, আর দরজার হাতলগুলো ছিল অসম্ভব গরম। সে আগের মতো কল্পনা করছিল যে সে তার মুখ থেকে হিমশ্বাস ফেলছে, কিন্তু বাস্তবে সে জ্বলন্ত ব্যথা সহ্য করে দরজাটা খুলল। সে মেয়েটিকে কোলে নিয়ে নিচে নামতে চাইল, কিন্তু আগুন তার পথ আটকে রেখেছিল। সে জানালার কাছে বসে তার সেই মেয়েকে মনে করছিল যাকে সে সেদিন বাঁচাতে পারেনি। সেই সময়ের হতাশা আর অসহায়ত্ব তাকে আবার ঘিরে ধরল। তখনই সে দেয়ালের দিকে দেখল। সেখানে ছিল মেয়েটির আঁকা একটা ছবি, যেখানে সুপারম্যান উঠছে। তার মনে পড়ে গেল সে সুপারম্যান। সে আর এক মুহূর্ত দেরি না করে মেয়েটিকে কোলে নিয়ে উঁচু বিল্ডিং থেকে নিচে লাফ দিল। পথচারীরা তাকে ঘিরে ধরল। এই মুহূর্তে সে একজন সত্যিকারের নায়ক ছিল। জনতার উল্লাসের মধ্যে সে যেন একটা আদর্শ ওড়ার ভঙ্গি করল আর ধীরে ধীরে আকাশের দিকে উড়ে গেল। দৃশ্যটা ফ্ল্যাশব্যাকের মতো মনে হলো। বাস্তবে সে নিরাপদে অবতরণ করেনি, আশেপাশের লোকেরা তার জন্য উল্লাসও করেনি, সেও উড়ে যায়নি। কিন্তু কল্পনার সাথে একমাত্র মিল ছিল তার কোলে থাকা মেয়েটি অক্ষত ছিল। সে জ্ঞান হারিয়েছিল। তার মাথার পেছন থেকে রক্ত ধীরে ধীরে বেরিয়ে আসছিল। তার মুখে ছিল একটা উজ্জ্বল হাসি। এটাই ছিল তার জীবনের শেষ হাসি। অবশেষে হাসপাতালে পাঠানো লি জিয়াংশি আর শ্বাস নিচ্ছিল না। সুজং জিয়াংশি তাকে দেওয়া সেই ওয়ালেটটা খুলল। তার ভেতরে ছিল একটা অঙ্গদান কার্ড আর একটা হেয়ার প্যাচ। জানা গেল অনেক আগে থেকেই জিয়াংশি তার অঙ্গদান করার সিদ্ধান্ত নিয়েছিল, আর সেই হেয়ার প্যাচটা সুজং তাকে উপহার দিয়েছিল। বন্ধুরা, এই গল্পটা কেবল একজন সুপারম্যানের গল্প নয়, এটি আমাদের সবার ভেতরের মানবিকতার গল্প। ছোটবেলায় হয়তো আমরা ড্রাগন হত্যাকারী হওয়ার স্বপ্ন দেখতাম, বড় হয়ে সুপারহিরো হওয়ার স্বপ্ন দেখতাম, কিন্তু সময়ের সাথে সাথে আমরা হয়তো সেই স্বপ্নগুলো ভুলে যাই। পরিস্থিতির চাপে আমরাও সেই উদাসীন ভিড়ের অংশ হয়ে যাই। আমরা নিজেদের রক্ষা করতে খুব পারদর্শী হয়ে উঠি, নিজেদের কাজেই মগ্ন থাকি। কিন্তু একবার ভাবুন তো, যদি দীর্ঘক্ষণ আমরা অন্যদের সাহায্য না করি, তাহলে হয়তো সত্যি একদিন আমরা ভুলে যাব কিভাবে অন্যদের সাহায্য করতে হয়। লি জিয়াংশি হয়তো কোনো অতিমানব ছিল না, তার ওড়ার ক্ষমতা ছিল না, কিন্তু তার একটা হৃদয় ছিল, যে হৃদয়টা মানুষকে ভালোবাসত, মানুষের জন্য কিছু করতে চাইত। সে আমাদের শিখিয়ে গেল, সুপার পাওয়ার দিয়ে নয়, সত্যিকারের সাহস আর ভালোবাসাই একজন মানুষকে সুপারম্যান বানায়। তার শেষ হাসিটা যেন এই বার্তাই বহন করছিল, আমি হয়তো উঠতে পারিনি, কিন্তু আমি একটা জীবন বাঁচাতে পেরেছি। আজকের দিনে যখন সবাই নিজেদের নিয়েই ব্যস্ত, তখন এমন একটা গল্প আমাদের মনে করিয়ে দেয় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব কতটা। একটা ছোট্ট সাহায্য, একটা সহানুভূতির হাত হয়তো কারো জীবন বদলে দিতে পারে। তাই আসুন আমরাও আমাদের ভেতরে সুপারম্যানকে জাগিয়ে তুলি, নিজের সামর্থ্য অনুযায়ী অন্যের পাশে দাঁড়াই। আমরা হয়তো ড্রাগন হত্যা করতে পারবো না, কিন্তু আমরা একে অপরের জন্য ভালো মানুষ হয়ে উঠতে পারি। যদি এই গল্পটা আপনার মনে একটুও দাগ কেটে থাকে, যদি আপনার ভেতরের মানবিকতাকে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে এই ভিডিওটা লাইক করুন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের এই মানবিক যাত্রার সঙ্গী হন। আপনার একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাদের আরও এমন সুন্দর গল্প আপনাদের সামনে নিয়ে আসার অনুপ্রেরণা যোগাবে। সবাই ভালো থাকবেন আর নিজেদের ভেতরের সুপারম্যানকে বাঁচিয়ে রাখবেন। ধন্যবাদ।